নমস্কার, বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে একটা নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সাউন্ডে রয়েছে অরূপ কুমার চ্যাটার্জি। আজকে যে ঘটনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, সে ঘটনাটা একটু অন্য ধরনের ঘটনা। আমার একটু ভুল ত্রুটি হলে তোমরা কিন্তু ক্ষমা করে দিও। এটা একটা শুধু ভৌতিক ঘটনা বললে ভুল হবে, এটা একটা রিবার্থের ঘটনা। তোমরা ঘটনাটা শুনে আমাকে জানাবে আসলে ঘটনাটা কিসের ঘটনা। আমি তোমাদের কাছ থেকেই শুনতে চাইলাম। তা চলো ঘটনাটার দিকে এগিয়ে যাওয়া যাক। ঘটনাটা আমাকে দুর্গাপুর থেকে পাঠিয়েছে মৌপ্রিয়া চ্যাটার্জি। সে বলেছে যে দিদি ভাই, তোমার চ্যানেলে আমি মাঝে মধ্যে ঘটনা শুনি। রোজ ঘটনা শোনা হয় না, কারণ আমি কর্মরতা, আমার ডিউটি থাকে, আমার ফ্যামিলি সংসার রয়েছে, তাই রোজ আমার ঘটনা শোনা হয় না। যখন আমি তোমার ঘটনা শুনি আমার খুব ভালো লাগে। আমি যখন একা থাকি তখন তোমার ঘটনা শুনি, আমার খুব মনটা অন্যরকম হয়ে যায়। তোমার চ্যানেলে কয়েকদিন ধরে ঘটনাটা পাঠাবো ভাবছিলাম, তা আজকে ঘটনাটা আমি পাঠালাম। তুমি জানিও তোমার কীরকম লাগলো। আর তোমার চ্যানেল যদি সিলেক্ট করে, তুমি যদি আমার ঘটনাটা পড়ো, তাহলে আমি খুব খুশি হব। ধন্যবাদ মৌপ্রিয়া, একটা এত সুন্দর ঘটনা আমার চ্যানেলে শেয়ার করার জন্য। আমি ঘটনাটা পড়ছি, তুমি বরঞ্চ শুনে জানিও যে তোমার ঘটনাটা কীরকম লাগলো। মৌপ্রিয়া বলেছে তারা এক ভাই এক বোন, তার ভাই মারা গেছে। তা সে অনেক ছোট ছিল, তখন 9-10-এ পড়তো। তখন একটা দুর্ঘটনাতে সে মারা যায়। তা তখন মৌপ্রিয়ার বিয়ে হয়নি, না সরি, বিয়ে হয়েছিল ওই 1-2 বছর, মানে তখন তার বাচ্চা হয়নি আর কি, তখন সবে নতুন নতুন তার বিয়ে হয়েছে। তা ঘটনাটা ঘটেছিল ভাইফোঁটার দিনে। তার ভাই বাইরে নাকি তার দিদি, যেহেতু তার দিদির বিয়ে হয়েছিল, তাই দিদির জন্য গিফট কিনতে গিয়েছিল। আর তার সাথে আরও 2-1 বন্ধু বান্ধব ছিল। তা একটা দিদির দেওয়া পাঞ্জাবি পরে সে বাইরে যায়। তার দুর্গাপুর এজনে থাকে। তা সিটি সেন্টারে, দুর্গাপুর এজেন্ট মানে ওই দিকগুলোতে তো, মানে সিটি সেন্টার ব্যানাচিতে ওই সব সাইডগুলোতে তো খুব বাসে যাতায়াত, বাস অটো এসবে যাতায়াত তো খুব বেশি। ও তখন ছোট ছিল, সবে সবে বাবার গাড়িটা চালানো শিখেছিল। তা বাবার গাড়িটা নিয়েই বেরিয়েছিল। তোর বন্ধুরা বলে যে আমরা নেমে যাচ্ছি, এবার তুই যা, বাড়ি চলে যা। তা গিফটটা নিয়ে, ভাই গিফটটা কিনে নিয়ে আসছিল। তা আস্তে আস্তে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। রোড অ্যাক্সিডেন্টে আমার ভাই ওখানে মানে ইনজিওর হয়। তা রোড অ্যাক্সিডেন্টে যেটাতে হয়েছিল সেটা হচ্ছিল একটা অ্যাম্বুলেন্স গাড়ির সাথে। তা ভাই তৎক্ষণাৎ কিছুক্ষণ পর আমরা যখন যাই, সেই স্পটে আমাদেরকে জানানো হয়, আমরা যখন যাই তখন অলরেডি ভাই ডেড হয়ে গেছে। তা সবাই বলেছিল একটা অ্যাম্বুলেন্স গাড়ি নাকি আমার ভাইকে ধাক্কা মেরে দিয়েছে। যাই হোক, তার আমরা মানে প্রচণ্ড দুঃখ পাই, ভাই চলে যাওয়াতে। আমার একমাত্র ভাই ছিল, আর ভাই ভীষণ ভালোবাসতো আমাকে, মানে আমাকে ছাড়া ভাইয়ের একদম চলতো না। বিয়ে হয়ে যাবার পরেও যদি আমি না আসতে পারতাম 15 দিনে একদিন, তাহলে ভাই গিয়ে পরে অন্তত 3-4 দিন আমার কাছে থেকে আসতোই আসতো। আর জামাইবাবু তো প্রচণ্ড প্রিয় ছিল আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড ওকে ভীষণ ভালোবাসতো নিজের ছেলের মতো। আসলে আমাদের লাভ ম্যারেজ। আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন থেকে আমাদের, মানে আমরা একই ক্লাসে পড়তাম, আমাদের দুজনের লাভ ম্যারেজ হয়। তা আমার ভাই ছোট ছিল, আমরা দেখা করতে যেতাম, ওই ভাইকে নিয়ে হতো। ভাইকে হয়তো টিউশনি দিতে যাচ্ছে, আর সে ফাঁকে আমাদের দেখা হতো। তাই ভাইয়ের সাথে আমাদের মানে বন্ডিংটা ভীষণ ভালো ছিল। আমার হাজব্যান্ডেরও বন্ডিং ভীষণ ভালো ছিল ভাইয়ের সাথে। তা আমি যতটা না কষ্ট পেয়েছি, আমার চাইতো ও আরও ভীষণ বেশি কষ্ট পেয়েছে। আমার ভাইয়ের যেদিন কাজ হয়, মানে শ্রাদ্ধ এরকম যে এই যে কাজগুলো যেদিন, ক্রিয়াগুলো যেদিন হয়, ও তো মানে আমরা তো কোনো কাজ ওর করতেই পারছিলাম না, কারণ আমরা মেনে নিতেই পারিনি যে ভাই এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাও ভাই ফোটার দিনে। মানে আমি একদম যাকে বলে শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম। ভাইয়ের যেদিন কাজ ততক্ষণে আমি পুরো শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম, বিছানা থেকে আমি উঠতে পর্যন্ত পারছিলাম না। মানে আমার এরকমই অবস্থা হয়েছিল। অল টাইম যেন আমি মানে চোখ খুললেই যেন মনে হচ্ছিল যে মানে ওই শোকটা আমি আর নিতে পারছিলাম না। চোখ খুলেই যেন বুঝতে পারছিলাম যে এই পৃথিবীতে আমার ভাই আর নেই,
আর সেই জিনিসটা যখন আমার জ্ঞান অবস্থা মানে সচেতন অবস্থায় আমার ভেতরে যখন আসছিল, তখন আমি সেই জিনিসটাকে আর নিতে পারছিলাম না। খুব কষ্ট করে আমি আমার নিজেকে সামলেছি, এখন সামলে উঠেছি। তা আমার ভাই যেদিন কাজ হয় সেদিনকে আমরা স্পষ্ট দেখতে পাই, ভাইয়ের কাজ হওয়ার পরে আমরা ভাইকে বলে না মাথার মোড়ে খাবার দিতে যেতে হয়, আমরা মাথার মোড়ে খাবার দিতে যাইনি, আমরা খাবারটা ভাইয়ের রুমেই দিয়ে এসেছিলাম। ভাই যে রুমে থাকতো সেই রুমেই ভাইয়ের পছন্দের সহিত খাবার, যেগুলো আমার ভাই খেতে পছন্দ করতো, রসুন দিয়ে পোস্ত বাটা, পোস্তর বড়া, এইসব জিনিসগুলো খেতে আমার ভাই ভীষণ ভালোবাসতো। আর আমার মা প্রত্যেকটা রান্না করে দিয়েছিল। আর আমার হাতের চিকেন কষাও ভীষণ ভালোবাসতো, যেটা ওর মানে ভাইফোঁটার দিনে একটা উপরি পাওনা ছিল আমার কাছ থেকে, বাট সেদিন তো আর খেতে পেলো না। তাই সমস্ত কিছু কাজযোগ চুকে দেওয়ার পর যখন রাত্রেবেলায় খেতে দিতে যেত, তখন আমি ও আমার হাতে যেহেতু চিকেন কষা ভালোবাসতো, সেহেতু আমি চিকেন কষা, মা পোস্ত বড়া, তারপর রসুন দিয়ে পোস্ত বাটা সমস্ত কিছু করে আমার হাত দিয়ে দিয়ে পাঠিয়েছিল, বলেছিল তোর কাছে খেতেও সব থেকে বেশি ভালোবাসতো, তুই যা খেতে দিয়ে আয়গা। আমি ভাইয়ের রুমে টেবিলের মধ্যে খাবারটা নামিয়েছি, কিন্তু এটা বলে দিয়েছিল মা যে তুই খাবারটা দিয়ে আসবি, পেছন ফিরে তাকাস না। বলে সকলে যে ওরা খেতে আসে, পেছন ফিরে তাকাতে নেই, পেছন ফিরে তাকালে যদি ও না খায় খাবারটা। আমরা এটা মনে করিনি কিন্তু যে ভাইকে দেখতে পেলে আমরা ভয় পাবো বা দেখতে নেই, এই জিনিসটা আমার মনের মধ্যে ছিল না। আমাদের মনের মধ্যে শুধু একটা জিনিসই ছিল, তো গত 2-3 দিন ধরে ও খায়নি, তা আমি খেতে দিতে যাচ্ছি, ও যাতে খাবারটা খায়, তাই জন্য আমি আর পেছন ফিরে যেন না তাকাই। আমি খাবারটা ওকে দিয়েছি, আপনারা বিশ্বাস করবেন না, যেন মনে হলো ওপর থেকে একটা মানে খুব জোরে একটা জিনিস ঝাঁপিয়ে খাবারটার উপর হামলে পড়লো, মানে খাবারটা খাওয়ার জন্য। আমি বুঝতে পেরেছিলাম যে ওটা আমার ভাই ছিল, এতদিন ধরে খাবার খাইনি, ওটা আমার ভাই ছিল। নিয়ে যাই হোক জিনিসটা হয়ে গেল, রুমের মধ্যে এলাম কান্নাকাটি করে, মাকে জিনিসটা বললাম, বাড়ির সবাই ভীষণ কাঁদছে। রাত্রেবেলায় কোনো রকমে ঘুমিয়েছি আমরা, ঘুমের ঘোরে ভাই স্বপ্নে এসে পড়ে, আমাকে মাকে দুজনকে স্বপ্ন দিয়েছে যে খুব তৃপ্তি করে খাবারটা খেলাম, পেটটা যাক ভরলো একটু, এই বললো। আর বললো দিদি আমি খুব তাড়াতাড়ি তোর কাছে আসছি, এই দুটো কথা বলে ও চলে গেল। আর আমরা কোনোদিনও ভাইকে দেখতে পর্যন্ত পাইনি, কিচ্ছু না। তারপরে আমি প্রেগনেন্ট হলাম, আমার বাচ্চা ছেলে হলো। তা আপনারা মানে কেউ বিশ্বাস করবেন কি না আমি জানি না, যে রিবার্থ বলে যদি কোনো কিছু হয়, আমি জিনিসটা বিশ্বাস করি। আমার ভাই মানে যখন মারা গিয়েছিল তখন ও ঠিক যেখানে কাটা চিহ্ন, ওর বেশি কিন্তু লাগেনি, কপালের একটা জায়গায় ওর কাটা চিহ্ন ছিল, মাথায় ব্রেনের পেছন দিকেও লেগেছিল, যার জন্য ও মারা গিয়েছিল সঙ্গে সঙ্গে। তা সেই কাটা চিহ্নটা পর্যন্ত চোখের ওপরে, সেই কাটা চিহ্নটা পর্যন্ত আমার বেবির হয়েছে। আমার ভাই যা যা খেতে ভালোবাসতো ও তাই খেতে ভালোবাসতো, আর আমাকে কোনোদিনও মা বলে রাখতো না, আমাকে সেই দিভাই বলেই রাখতো। যাই হোক একদিন আমার জ্যাঠা, তারপর আমার শ্বশুরবাড়ির লোকরা সকলেই বলে যে ভাই এরকমভাবে মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে বা এটা একটা অপঘাতে মৃত্যু হয়েছে, তাই সবাই বলে যে ওর আত্মার মানে শান্তি করার জন্যে একটা অবশ্যই দিয়ে দেওয়া উচিত, মানে গয়ায় গিয়ে অবশ্যই একটা পিণ্ডদান করা উচিত, তা না হলে ওর আত্মা শান্তি পাবে না। আমরাও ঠিক কথা মতন পুরোহিতের সঙ্গে কথাবার্তা বলে গয়াতে বাবা পিণ্ড দিতে যায়। যেদিনকে বাবা পিণ্ড দিতে যায় সেদিনকে সারা দিন আমার ছেলে মানে এত জ্বর, আপনাদেরকে কি বলবো, মানে চোখ খুলে তাকাতে পারছে না, সারা দিন জ্বর, ও একদম চোখ খুলে তাকায়নি, ঘুম থেকে ওঠেনি, মা বলে ডাকেনি। মানে আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছি যে কি হয়, বাবাকে সারাক্ষণ ফোন করছি যে বাবা ওর এরকম এরকম অবস্থা, আমরা কি করে সামলাবো কি না। বাবা বললো দাঁড়া আমি গয়াতে পিণ্ডদান করেই আমি ঘুরে আসছি, তারপর যদি সেরকম হয় তোরা হসপিটালে ভর্তি কর। আপনারা বললে বিশ্বাস করবেন না যে আমার বাবা পিণ্ডদান করেছে, ওর সঙ্গে সঙ্গে জ্বর ছেড়ে গেছে, জ্বর থেকে মানে জ্বরের ঘোরেই ও ঘুম থেকে উঠে একদম সে যেন চাঙ্গা হয়ে যাওয়ার মতন, মানে কোনো কিছু থেকে ঝেড়ে ঝুড়ে
উঠে পড়ে, যেন মনে হলো কিছুই হয়নি। উঠে পড়ে বসলো, বসে পড়ে পেটে হাত দিয়ে বলো, আজকে অনেক তৃপ্তি করে আমি খাবার খেলাম। আর ঠিক বাবা তখনই ফোন করে আমাদেরকে জানালো যে পিণ্ডদান সম্পূর্ণ হয়েছে, এবারে আমি ঘুরে আসছি, আর আমার ছেলের নাম রিক। রিক কীরকম রয়েছে জানাস, আর যদি খুব শরীর খারাপ হয় তাহলে হসপিটালে ভর্তি করে দিস। আমরা তখন বাবাকে বলি যে বাবা তুমি কখন পিণ্ডদান করলে? তখন বাবা বলে আমি এই মাত্র পিণ্ডদান করলাম। তখন আমি বাবাকে জানাই যে রিকের জ্বর ছেড়ে গেছে, পিণ্ডদান করা মাত্রই ও বিছানা থেকে ঝেড়ে ঝুড়ে উঠলো, ও শরীরে আর একটুকুনো জ্বর নেই। আর উঠে পড়ে বলল যে অনেক দিন পর খুব তৃপ্তি করে খেলাম, পেটটা ভরে গেল। এই ছিল ঘটনা। তোমরা কীরকম কী নেবে আমি জানি না, এটাই আমার জীবনের একটা ঘটনা, আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা পড়ে শুনিও, আর জানিও যে সত্যি করেই রিবার্থ বলে কোনো কিছু হয় কিনা, বা তোমরা বিশ্বাস করো কিনা। ধন্যবাদ মৌপ্রিয়া এত সুন্দর একটা ঘটনা আমাদের চ্যানেলে পাঠানোর জন্য। আমি তো অবশ্যই বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করে না, সেটা তার নিজেদের ওপরে। আমার এই চ্যানেল কিন্তু কোনো রকমের এটা বলে না যে আমার বলা ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে, এটা আপনাদের নিজস্ব ব্যাপার, আমরা বিশ্বাস করবেন না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে বিনোদন করা। আপনারা ঘটনাগুলো শুনুন, জানাবেন কীরকম লাগলো। আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেল যদি সিলেক্ট করে তাহলে আমি পাঠ করে শোনাবো। ধন্যবাদ।